আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, প্রীতি ও শুভেচ্ছা রইল। আপনারা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা দেখে কি ভাবছেন? মানে সাধারণ মানুষ যারা যারা পাকিস্তান, ভারত, আমেরিকা অথবা অন্য কোনো দেশপন্থী না, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের কালচার, এই দেশ, এই মাটি, এই মানুষের প্রতি যাদের অকৃত্রিম ভালোবাসা, যারা দালালি করে না, যারা মাকে বিক্রি করে না, এই রকম মানুষেরা দেশ নিয়ে কিন্তু একটা ভালো পেরেশানির মধ্যে আছেন। আপনাদের এই পেরেশানির কিন্তু সুনির্দিষ্ট কারণও আছে। এই কারণের সাথে বেশ কয়েকটি জিনিস আপনারা একটু মিলিয়ে দেখবেন। গতকাল তারেক রহমান সাহেব, যিনি লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন 17-18 বছর থেকে, এই 17-18 বছর তিনি বাংলাদেশ মুখ কখনো হননি। তার ভাই মারা গিয়েছে। তিনি যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উপরে দোষটি চাপিয়েছেন, কিন্তু বাংলাদেশের বিজ্ঞজনেরা, প্রাজ্ঞজনেরা জানেন তার ভাই মারা গিয়েছে মালয়েশিয়ায়। তারপর বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, খুব দীর্ঘদিন না, অল্প কিছুদিন, অল্প 2-3 বছর মনে হয়। যে সময়টা তিনি কারাগারে ছিলেন, পৃথিবীর ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি কারাগারেও কাজের লোক নিয়ে যেতে পেরেছিলেন। পরবর্তীতে অসুস্থ হওয়ার পরে ওনার কারাগারটিকে স্থানান্তরিত করে তার বাড়িতে নিয়ে আসা হয়েছিল। রাজনীতিতে এর চাইতে সুন্দর উদাহরণ আর যে মামলাটিতে ওনার বিচার হয়েছে, সেই মামলাটি আওয়ামী লীগ সরকার কিন্তু দেয়নি। আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ। দুটি কারণ, একটি হলো তার নানান জটিল শারীরিক অসুস্থতা, এবং আরেকটি কারণ হচ্ছে তিনি বয়োবৃদ্ধ। বয়োবৃদ্ধ মানে কাগজে কলমে বয়স 80 বছর। আপনি যদি এখন থেকে 80 বছর পিছনে একটু ফিরে যান, তাহলে দেখবেন বাংলাদেশের মানুষের যে বয়স 80 বছর আগে যে স্কুল, কলেজ, মাদ্রাসা দিয়েছে, সেখানে কিন্তু তার বয়সটিকে একটু কমিয়ে দেওয়ার প্রবণতা তখন ছিল। সমাজ এখন বদলেছে, তখন খালেদা জিয়া নয়, রাম শাম যদু মধু সবার ক্ষেত্রে এরকম অবস্থা ছিল। তো সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার বয়স নিদেন পক্ষে 80 বছর হলেও তার চেয়ে বেশিও হতে পারে। সেই বয়সে এমনিতেই বাংলাদেশে মানুষ অসুস্থভাবে, এইটাই মানুষের কিন্তু মৃত্যুর কাছাকাছি বয়স। বাংলাদেশের এবারের যে বয়স সেটা 73 বছর, তার বয়স 80 বছর। তা আমরা চাই উনি বেঁচে থাকুন, কারণ এই দুঃসময়ে খালেদা জিয়ার মৃত্যুটা বাংলাদেশের জন্য, প্রগতিশীল শক্তির জন্য অথবা বাংলাদেশপন্থী রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। এটা কোনো ভালো কোনো বিষয় নয়। তা এখন বিষয়টা হচ্ছে, খালেদা জিয়ার একটা ছেলে যখন মারা যান, তিনি তখন তার পাশে থাকতে পারেননি। আবার এখন যখন খালেদা জিয়ার শেষ অবস্থা, ওই ছেলেটি নেই, একটি ছেলে আছে, তিনি এতদিন পরে আমরা মনে করেছিলাম দেশে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, আওয়ামী লীগের সেই সরকার যখন পরাজিত হয়, তখন তারেক রহমানের দেশে যাওয়াটা আমরা অবধারিত ধরে নিয়েছিলাম। কিন্তু 1.5 বছর পার হয়ে যাওয়ার পর আজকে আমরা নতুন কাহিনী শুনলাম। তিনি গতকাল বললেন যে দেশে যাওয়াটা শুধু তার ইচ্ছার উপরে নয়, অর্থাৎ তার জীবনটি শুধু তার নয়, তার এই জীবনটির সাথে অন্য আরো অনেক শক্তি তার জীবনে কি করবে না না করবে সেটা নিয়ন্ত্রণ করে। এখন সরকার বলছে তিনি চাইলে যেই কোনো দিন সকাল বিকালের মধ্যে তাকে একটা পাস দেওয়া যায়। তো এই যে পাস দিতে পারে, পাস দেবে কেন? তিনি যদি ব্রিটেনের নাগরিকও হয়ে থাকেন, তিনি নাগরিক কি নাগরিক নয়, বিভিন্ন টেলিভিশনে আমরা নানান কথা শুনেছি, কিন্তু তিনি যদি নাগরিকও হন, তারপরেও কিন্তু ব্রিটেনে দ্বৈত নাগরিকত্ব কিন্তু সহজভাবে নেওয়া যায়। আমরা যারা ব্রিটেনে বসবাস করি, বড় হয়ে দেশে এসেছি, ব্রিটেনের নাগরিকত্বের বাইরে তাদের বাংলাদেশের নাগরিকত্ব থাকাটাও খুবই স্বাভাবিক। ব্রিটেন 1টা 2টা 3টা নাগরিকত্ব থাকলেও ব্রিটেন ভ্রুক্ষেপ করে না। আপনার দেশ যদি অ্যাকসেপ্ট করে, তাহলে ব্রিটেনও সেটা অ্যাকসেপ্ট করে। বাংলাদেশে দ্বৈত নাগরিকত্বে কোনো সমস্যা নেই। তাইলে এতদিন পর্যন্ত একটা কথা বোঝা গেল যে তারেক রহমান সাহেবের বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই। তাহলে বাংলাদেশের নাগরিকত্ব তো তার আছে, তিনি ভোটে দাঁড়িয়েছেন, ওনাকে নমিনেশন দেওয়ার জন্য বলছে, সুতরাং ভোটে দাঁড়াবেন। সেই হিসেবে আমরা বিশ্বাস করি তিনি এখনো বাংলাদেশের নাগরিক আছেন। এই বাংলাদেশের নাগরিক থাকা অবস্থায় তিনি বাংলাদেশে যাইতে চাইলে পাসপোর্ট করতে পারেন, আর পাসপোর্ট যদি না করেন তাহলে তিনি একটি পাস নিয়েই দেশে যেতে পারেন, কিন্তু তিনি যাচ্ছেন না। তা আমরা প্রথমে ভেবেছিলাম নির্বাচনের সময় ঘনে আসলে একটা সময় যাবে, কিন্তু এখন যেটা শুনছি যে এখন মনে হচ্ছে তিনি নির্বাচন হয়ে গেলেও বিএনপি সরকার ক্ষমতায় গঠন করতে পারে কিনা, অর্থাৎ রাষ্ট্রীয় সরকার গঠন করতে পারে কিনা সেটার দিকেই হয়তো তিনি তাকিয়ে আছেন।
তো এখন তিনি যাচ্ছেন না কেন? এ নিয়ে কিন্তু আমরা আগে শুনতাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকার তার প্রতি ভিন্ডিকটিভ আচরণ করতে পারে, সেই জন্য তিনি দেশে যাচ্ছেন না। কিন্তু এখনকার 15 মাস 16 মাসের পর আমরা কিন্তু বুঝতে পারছি যে তার দেশে যাওয়ার সাথে আওয়ামী লীগ সরকারের বাইরেও কোনো একটি শক্তি রয়েছে যারা তাকে বাংলাদেশে যাওয়ার অনুমতি দেবেন কি দেবে না সেটা নির্ভর করে। অনেক বিশ্লেষকের কথা শুনলাম, তারা বলছেন 111-এ জনাব তারেক রহমান একটি মোসলেকা দিয়ে দেশ থেকে বেরিয়েছিলেন। মোসলেকাটি কিন্তু সরকারকে দেননি, এই মোসলেকাটি দিয়েছিলেন তখনকার আর্মিদেরকে। তখন যারা আর্মি ছিল তাদের অনেকে কিন্তু এখনো আছে। তাহলে তারা কি এখনো তারেক জিয়াকে চায় না? কিন্তু আমরা গত 6 মাস থেকে 8 মাস থেকে বা 1 বছর থেকে যেটা দেখছি, বাংলাদেশের আর্মিদের পাওয়ার জিরোতে নেমে গেছে। সুতরাং আর্মি তার জন্য কোনো ফ্যাক্টর এটা আমরা মনে করি না। কিন্তু তাহলে কোথায় এই সমস্যাটি, কোথায় তারেক জিয়া কেন দেশে যেতে পারবেন না? না যাওয়ার পিছনের কিছু কারণ কিন্তু সাম্প্রতিক আপনাদেরকে আমি বলতে চাই, যেটা আমি অবজার্ভ করেছি এবং বিভিন্ন তথ্য এবং সংবাদ মাধ্যম এবং বিভিন্ন গোয়েন্দা সূত্র এবং আন্তর্জাতিক কিছু ডিপ্লোম্যাটিক চ্যানেলে আমি কিছু খবর সংগ্রহ করেছি। সেখানে আপনারা আজকে বা গতকালকের পত্রিকায় একটি বিষয় দেখেছেন যে বাংলাদেশের কিছু সামরিক অফিসার যারা আওয়ামী লীগ সরকারের আমলে বড় বড় পদে যেতে পারেননি, তাদেরকে এখন কমিশন করে তাদেরকে পদোন্নতি, সরকারি বিভিন্ন ধরনের খেতাব এবং তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। এটার সাথে এটা রাষ্ট্রের মধ্যে সরকার চাইলে যাকে ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এটার পেছনের একটু গল্প আপনাদেরকে বলা দরকার। গল্পটা হচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগের এই সরকারের ক্ষমতা থাকাকালীন সময়ে আর্মিতে শুধু বাংলাদেশ আর্মিতে না, ব্রিটেন, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশের আর্মিতে দেখবেন গুপ্তচর ধরা পড়ে। ইসরায়েলের আর্মিতেও গুপ্তচর ধরা পড়তে পারে, ইরানের আর্মিতেও গুপ্তচর ছিল, ইরাকের আর্মিতে ছিল, সব দেশের আর্মিতে কিছু কিছু গুপ্তচর ছিল, রাশিয়ার আর্মিতেও ছিল, আমেরিকার আর্মিতেও মাঝে মাঝে গুপ্তচর ধরা পড়ে। তো বাংলাদেশ আর্মিতে নানান দেশের গুপ্তচর ছিল। তার মধ্যে আওয়ামী লীগ যেহেতু পাকিস্তানের কট্টর বিরোধী, এই পাকিস্তানের গুপ্তচর যারা আর্মির ভিতরে ছিল, তাদেরকে আওয়ামী লীগ প্রমোশন দেয়নি, অথবা ডিমোশন দিয়েছে, অথবা বাধ্যতামূলক অবসর দিয়েছে। এই পাকিস্তান প্রেমী মানুষগুলো পাকিস্তানের সাথে তারা লিয়াজু করে চলতো। তারা এবারের যে 5 আগস্ট যে ঘটনাটি ঘটে গত বছর, এটার সাথে প্রত্যক্ষভাবে জামাত কেন্দ্রিক এবং পাকিস্তান কেন্দ্রিক এই গোষ্ঠীর সাথে লিয়াজুটা করেছে। আমেরিকার যে টাকাটি এসছে সে টাকাটির ভাগবাটোয়ারাতে পাকিস্তান হাই কমিশন এবং এই সব সুবিধাবঞ্চিত বা চাকরিচ্যুত এইসব জঙ্গি সামরিক অফিসাররা বাংলাদেশের বিরোধী যে রাষ্ট্র পাকিস্তান, সেই পাকিস্তান রাষ্ট্রের সাথে লিয়াজুর কাজটি করেছে। এবং তারা পাকিস্তানের সাথে যে লিয়াজুটি করেছে সেখানে পাকিস্তানকে এরকম একটা ধারণা দেওয়া হয়েছে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, তারেক রহমান যদি ক্ষমতায় আসে, তাহলে তিনি হয়তো পাকিস্তানপন্থী নাও হইতে পারেন। কারণ যেহেতু তিনি লং টাইম ব্রিটেনে ছিলেন, আমেরিকার সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছেন এবং ভারত তার চারপাশে ঘেরা, ভারতকে ছাড়া তিনি রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ডকে ঠিক রাখতে পারেন না, সেই কারণে তিনি হয়তো পাকিস্তান প্রেমী নাও হইতে পারেন। সেই কারণে এই কুলাঙ্গার আর্মির এই বিভিন্ন সুবিধাবঞ্চিত এবং আলু, পটল, কুড়া, খুদ পাকিস্তানের খেয়ে একটু মোটা তাজা হয়ে তারা পাকিস্তানকে আশ্বস্ত করেছেন যে এখন বিএনপিকে যদি নিশ্চিহ্ন করে দেওয়া যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপরে আছে, আর আওয়ামী লীগের প্রধান ভারতে আশ্রয় আছে, আওয়ামী লীগ এখন রাষ্ট্রীয়ভাবে একটি নিষিদ্ধ সংগঠনের মতো আছে। সুতরাং এটাই হচ্ছে পাকিস্তানের জন্য শ্রেষ্ঠ সময়, তাদের যে ভাব এবং আদর্শ, সেই আদর্শকে বাংলাদেশে প্রতিষ্ঠা করা। আর এটা করার জন্য তাদের 1971 সালে তাদের যে রাজাকার, আল বদর, আল শাম, শান্তি কমিটি, নেজামে ইসলামী, জামাতে ইসলামী এবং মুসলিম লীগের পান্ডারা ছিল, তাদেরকে এই মুহূর্তে ক্ষমতায় আনতে হবে। সেই জন্য এই ডক্টর ইউনূসের সাথে এই আর্মি বাহিনীর মূল আর্মি কিন্তু এখন অনেকটা এক্সাইলে আছে বাংলাদেশে, তারা ঠুটু জগন্নাথ, তাদেরকে বোম মেরে উড়াই দিব বললেও তারা কিছু করতে পারে না। কিন্তু এর বাইরে ইকবাল করিম ভুইয়া, তারপরে আরেকজন, তার নামটা আমার এই মুহূর্তে ঠিক মনে আসছে না, তাকে দেখা গেল বিভিন্ন জায়গায় এই জিন্নার টুপি পরে পরে বিভিন্ন প্রোগ্রামে যান, সাদা একটা টুপি পরে পরে নাম। ওই ভদ্রলোকের সাথে আমিও 2-3টা টেলিভিশনে শো করেছিলাম। এই ভদ্রলোকেরা পাকিস্তানের সাথে মোটামুটি একটা
ফেডারেশন করার জন্য অথবা অ্যাটলিস্ট পাকিস্তানকে পাকিস্তানি বাপদারার রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে মরিয়া হয়ে উঠেছে এবং এদেরকে দিয়েই এই আর্মির একটা শ্রেণীকে এবং ডক্টর ইউনূসকে এবং এই সরকারকে বোঝানো হয়েছে যে আপনারা 111-এ যেভাবে -2 ফর্মুলা দিয়েছিলেন, শেখ হাসিনা এখন দেশের বাইরে, খালেদা জিয়া এখন মুমূর্ষ, যেই কোনো সময় তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে ফেলতে পারেন, তাহলে বাকি রইল তারেক জিয়া, তাকে আর এই দেশে আসতে দেওয়া যাবে না। তাহলে আপনি দুইটা ডাইনেস্টি, মুজিব পরিবার অর্থাৎ বঙ্গবন্ধুর যে ডাইনেস্টি সেটাও এখন ক্ষমতার বাইরে, আর জিয়া ডাইনেস্টি সেটাও ক্ষমতার বাইরে। তাহলে এখন ক্ষমতায় আসবে কারা? জামাতে ইসলামের ছত্রছায়ায় পাকিস্তানপন্থী 1971 সালের ঘাতক দালাল রাজাকার আলবদর আল শামসদের দল বাংলাদেশের ক্ষমতায় আসবে এবং বাংলাদেশে এই ক্ষমতায় আসার পর তারা চায় ভারতকে একটি চাপে ফেলতে, অর্থাৎ ভারতের সাথে তাদের যত সমস্যা আছে বাংলাদেশকে কাজে লাগিয়ে এখান থেকে জঙ্গি উৎপাদন করে ভারতের যেহেতু বর্ডার বাংলাদেশের একদম 3 পাশ ঘিরে, ওখান দিয়ে বিভিন্নভাবে জঙ্গি আক্রমণ করবে। কারণ জঙ্গিদের তো জীবন খুবই সস্তা, তাদের কাছে জীবন আর মৃত্যুর পার্থক্য শুধু অল্প একটু সময়, আর কিছু না। আমাদের যারা মৌলবাদী না, যারা প্রগতিশীল মানুষ, জীবনকে ভালোবাসে, পৃথিবীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, তারা সমাজকে কিছু দিতে চায়, রাষ্ট্রকে দিতে চায়, নিজের জীবনকে আনন্দে থাকতে চায়, পরিবার সন্তানকে আনন্দে রাখতে চায়। আর যারা জঙ্গি মৌলবাদী তারা বাঁচলে শহীদ, মরলে গেছি, তারা সবসময় মরতে রাজি। এই মরতে রাজি হওয়া এই অন্ধ, এই অসভ্য, এই বর্বর মধ্যযুগীয় মানুষগুলাকে এখন হায়ার করেছে পাকিস্তান। এখন ভারতকে চিন্তা করতে হবে এই পাকিস্তানের বাড়া করা এই দালাল পালাল 1971 সালের সেই দালালকে দিয়ে বাংলাদেশ শাসিত হতে দিবেন, নাকি ভারতও পাকিস্তানের মতো কোনো একটা ফর্মুলায় যাবেন। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে ভারতের এবং পাকিস্তানের চপদের মধ্যে মারপিট হবে, আমরা 3rd পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বুলন্টিত হবে। কি কারণে বুলন্টিত হবে? শুধু পাকিস্তান আর ভারতের কারণে নয়। ডক্টর ইউনূস যেভাবে বাংলাদেশের ভিতরে বিদেশি শক্তিদেরকে আমাদের সম্পদগুলো দিয়ে দিচ্ছে শুধু তার নিজের স্বার্থে এবং বিক্রি করার জন্য যে পরিমাণে টাকা নিচ্ছে, এর ফলে বাংলাদেশ ভিতর বাহিরের চাপে বাংলাদেশ ফেটে যাবে। এই বাংলাদেশ ফেটে যাওয়া মানে হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আপনারা একটা কথা খেয়াল করে দেখেন, ডক্টর ইউনূসের সরকার আসার আগে আমাদের জিডিপি প্রবৃদ্ধি ছিল 7.5 আর এখন হচ্ছে 3.5, যেটা অর্ধেকেরও কম। আগে আমাদের জিডিপির পরিমাণ ছিল 400 বিলিয়ন আর এখন 200 বিলিয়নের নিচে। আপনি চুরি করেন তারই করেন, তারপরেও বছরে 200 বিলিয়ন যায় না। তার মানেটা কি দাঁড়াচ্ছে? দেশটা অর্ধেক ফকির হয়ে গেছে। আমাদের $2740 আরো 2 বছর আগে মাথাপিছু আয় ছিল। ডক্টর ইউনূসের এই যুগে 1 টাকাও মাথাপিছু আয় আমাদের বাড়েনি, বরং আমাদের মাথাপিছু আয় কমেছে। আমরা অন্ধকারের দিকে যাচ্ছি। তার মানে দেশটিতে একটি মৌলবাদী সরকার আনার চেষ্টা হচ্ছে, যেমনটা তালেবান, যেমনটা ইরাক, যেমনটা লিবিয়া, যেমনটা সিরিয়া, ঠিক এই রকম ভাবে এই বাংলাদেশটিকে একটি অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার এই সামরিক এবং বেসামরিক চক্রের সাথে ডক্টর ইউনূস সরাসরি জড়িত। আর তারেক জিয়া, শেখ হাসিনা এখানে সবচেয়ে বড় বাধা। তাই শেখ হাসিনাকে কোনো না কোনোভাবে নির্বাচনে অযোগ্য রাখতে হবে, তারেক জিয়াকে কোনো না কোনোভাবে দেশের বাইরে রাখতে হবে। এই দুইটা করা গেলেই তবে পাকিস্তানের মিশন সাকসেসফুল হবে। আর ভারত যদি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা এই মুহূর্তে পালন করতে না পারে, তাহলে ভারত কিন্তু নিজের বিপদ নিজে ডেকে এনে নিজের পেটের ভিতরে একটা মৌলবাদী, সন্ত্রাসী, সাম্প্রদায়িক, মধ্যযুগীয় রাষ্ট্রকে ভরণ পোষণ দিবে। এই অবস্থা থেকে মুক্ত হতে হলে বাংলার মানুষকে যেমন জাগতে হবে, ভারত সহ অসাম্প্রদায়িক চেতনার সমগ্র পৃথিবীকে জেগে উঠতে হবে। ভালো থাকবেন। কথা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি পুতিন ভারতে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কে কি হবে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা টানাপোড়েনের মধ্যে আছে। কারণ এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ভারত বাণিজ্য চুক্তির সুরাহা হয়নি। উচ্চ শুল্ক দিয়ে ভারতীয় পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে এবং এটা নিয়ে বেশ আলোচনা চলছে। গত আগস্টে উচ্চ শুল্ক ধার্য করা হয়েছে, 50% পর্যন্ত শুল্কে পৌঁছে গেছে। আগস্ট থেকে আজকে ডিসেম্বর মাস পড়ে গেছে, এখনো পর্যন্ত বিষয়টা নিয়ে সেটেল হয়নি।
আর ঠিক সেই সময়ে ভারত সফরে আসছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী 4 ও 5 তারিখ বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী দেশটিতে পুতিনকে দেখা যাবে। গত শুক্রবার ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত আমন্ত্রণে সাড়া দিয়ে নয়াদিল্লি আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে জানা গেছে, এই সফরে দুই নেতা একাধিক বাণিজ্য চুক্তিতে সই করবেন। পাশাপাশি আলোচনায় স্থান পাবে রুশ ভারত সম্পর্কের খতিয়ান এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এমন সময় পুতিন ভারতে আসছেন যখন রুশ তেল কেনা প্রসঙ্গে নয়াদিল্লির সঙ্গে পশ্চিমের সম্পর্ককে বড় আকারে প্রভাবিত করছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। অল্প সময়ের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে পড়ে মস্কো। একে একে পশ্চিমা দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়। কিন্তু এরপরেও মস্কোর কাছ থেকে ছাড় দেওয়া মূল্যে তেল কেনা বন্ধ করেনি নয়াদিল্লি। এরই জের হিসেবে গত আগস্টে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ভারতীয় পণ্য আমদানিতে 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের খরচ যোগানোর অভিযোগ তোলেন। এই যখন অবস্থা, যে অবস্থাটা এখনো পর্যন্ত সুরাহা হয়নি, ঠিক সেই সময় আসছেন মাত্র 2 দিন পরে ভ্লাদিমির পুতিন। পুতিনের ভারত সফর চলাকালীনই বাড়তি S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার বিষয়টি নিয়ে আলোচনা হবে বলেও জানা যাচ্ছে। আলোচনা হতে পারে সুখোই 30 MKI ফাইটার জেটের আধুনিকীকরণের বিষয়েও, যাকে ভারতীয় সেনা এখন ডাকে সুপার সুখোই বলে। তবে দুটি বিষয়ের কোনোটি নিয়েই যেন আনুষ্ঠানিক কোনো ঘোষণার অপেক্ষা কেউ না করেন মনে করে দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। ভারতীয় বিমান বাহিনী সব মিলিয়ে 259টি এরকম অত্যাধুনিক সুখোই কেনার লক্ষ্যমাত্রা নিয়েছে, যার মধ্যে ক্যাবিনেট কমিটি 84টি বিমান কেনার বিষয়ে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া এখন সময়ের অপেক্ষা। দিল্লিতে এক অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব স্পষ্ট করেছেন, পুতিনের এই ভারত সফরের অন্যতম মূল লক্ষ্যই হলো প্রতিরক্ষা খাতে ভারত ও রাশিয়ার বহু বছরের বন্ধুত্বকে ঝালিয়ে নেওয়া। দুই দেশই একাধিক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তিতে সই করতে পারে, তবে প্রকাশ্যে সেসব নিয়ে কোনো বড় ঘোষণা সম্ভবত মোদী সরকার করবে না। এই ঘোষণা না করার পেছনে ভারতের কূটনৈতিক কৌশল থাকতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হলেও সি হক হেলিকপ্টার ও তেজসের ইঞ্জিনের জন্য সম্প্রতি যে 9,000 কোটি টাকার চুক্তি ভারত আমেরিকার সঙ্গে করেছে, তার আগে ট্রাম্পকে চটাতে চায় না ভারত। অর্থাৎ মোটামুটি ভ্লাদিমির পুতিন ভারত সফরে আসছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকেও ভারত চটাতে চাইবে না। কারণ আমরা সর্বশেষ যেটি জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, যে ভারত যুক্তরাষ্ট্র বিজনেস ডিলের একদম চূড়ান্ত পর্যায়ে, এবং ভারত যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সম্পর্কের উন্নতি হচ্ছে, এটি আমরা জানতে পারছি। আর ঠিক উন্নতির পর্যায়ে এসে সফর করছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এই সফরটা কি ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের কোনো প্রভাব ফেলবে কি না? ভারত অত্যন্ত কৌশলী। ভারত একদিকে যেমন রুশ সম্পর্কর সাথেও একটা ম্যাচ করে চলবে, আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক হানি হবে না বলেই প্রতীয়মান হয়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনের এই ভারত সফরকে কড়া নজর রাখছে, যে আসলে কি হচ্ছে। গোয়েন্দা নজরদারি পর্যন্ত হচ্ছে যে আসলে তাদের মধ্যে কি হচ্ছে। তবে যেটি আভাস পাওয়া যাচ্ছে যে পুতিনের এই ভারত সফরে অনেক কিছু গোপন থাকবে। এখানে তাদের দুদেশের সম্পর্ক, বাণিজ্য সম্পর্ক, তাদের দুদেশের সামরিক সম্পর্ক, এমনকি ভূ রাজনৈতিক আলাপ আলোচনাও, ভূ রাজনৈতিক নানা রকম বিষয় এখানে আসবে। এখন দেখার বিষয় যে ভ্লাদিমির পুতিন ভারত সফর করবার পরে মার্কিন প্রতিক্রিয়া চূড়ান্তভাবে কি হয় এবং ভূ রাজনীতিতেও কি হয়, সেগুলো দেখতে হলে নিশ্চয়ই পুতিন সফর পরবর্তী সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই অপেক্ষা করব এবং দেখব যে আসলে কি ঘটছে।
এই মুহূর্তে এ পর্যন্তই।